প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নয়াবাটি হাজী শরীয়তুল্লাহ বিদ্যাপীঠের অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। আশা করি এই মহামারী করোনা ভাইরাসের ভিতরে আমরা সবাই সুস্থ আছি। আমি দোয়া করি মহান সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সুস্থ রাখুক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অনলাইন ক্লাসে আজ আমি নবম শ্রেণীর উচ্চতর গণিতের তৃতীয় অধ্যায় পৃথকাজের উপপাদ্য সংক্রান্ত যে আমরা উপপাদ্য জানি যে সাধারণ গণিতে তারই একটি সম্প্রসারিত রূপ বা তারই সম্প্রসারিত রূপ এটা নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথমে আমরা আমাদের বোর্ডে একটা সাধারণ নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। সাধারণ নির্বাচনটা হচ্ছে স্থূল কোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই কোণের অর্থাৎ স্থূল কোণের সন্নিহিত অবাধ দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের ক্ষেত্রফল এবং ওই দুই বাহু যে কোনো একটি ও তার উপর অপর বাহুর লম্ব বাহুকের অন্তর্গত আয়তের ক্ষেত্রে ক্ষেত্রফলের দ্বিগুণের সমষ্টি সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সাধারণ নির্বাচনটা দেখলাম। সাধারণ নির্বাচনে কিছু বিষয় আছে যেগুলো আমরা কম বেশি জানি, এগুলো নিয়ে একটু আলোচনা করে আমরা প্রমাণে যাব। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্থূল কোণী ত্রিভুজ। স্থূল কোণী ত্রিভুজটা কেমন আমরা দেখবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে দেখবো স্থূল কোণ। আমরা জানি বিভিন্ন ধরনের কোণ আছে, সূক্ষ্মকোণ, সমকোণ, এটা স্থূল কোণ। যে কোণ 90 ডিগ্রি থেকে বড় এবং 180 ডিগ্রি থেকে ছোট, আমরা যদি লম্ব আঁকি এটা তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি সমকোণ। এর থেকে যদি আমরা বড় আঁকি 90 ডিগ্রি চেয়ে বড় এবং 180 ডিগ্রি ছোট, তাহলে এটা আমি স্থূল কোণী ত্রিভুজ, স্থূল কোণ, এটা হচ্ছে স্থূল কোণ। এখন যদি আমি এটা যোগ করে দিই তাহলে এটা স্থূল কোণী ত্রিভুজ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম স্থূল কোণ কাকে বলে, 90 ডিগ্রি চেয়ে বড় কোণকে বা 180 ডিগ্রি চেয়ে ছোট 90 ডিগ্রি থেকে বড় কোণকে স্থূল কোণ বলে। আর যে ত্রিভুজের একটি কোণ স্থূল কোণ তাকে স্থূল কোণী ত্রিভুজ বলে। তাহলে এখন স্থূল আমাদের প্রশ্ন আছে স্থূল কোণের বিপরীত বাহু। আমি যদি এটা এসিবি নাম এবিসি নাম দিই তাহলে এটা স্থূল কোণের বিপরীত বাহু। শিক্ষার্থীবৃন্দ, এটা হবে, আমি আগে সাধারণ নির্বাচনটা বোঝানোর চেষ্টা করবো চিত্র দিয়ে, তারপরে প্রমাণে যাবো। এটা হচ্ছে স্থূল কোণ, এর বিপরীত বাহু এটা। তাহলে এই কোণের সন্নিহিত অবাধ দুই বাহু হচ্ছে এইটা। তাহলে স্থূল কোণী ত্রিভুজের আমি আরেকটা স্থূল কোণী ত্রিভুজ আঁকছি। শিক্ষার্থীবৃন্দ, একইভাবে আমি যদি নাম দিই এবিসি ত্রিভুজ, তাহলে এটা স্থূল কোণ। স্থূল কোণী ত্রিভুজের স্থূল কোণের বিপরীত বাহু হচ্ছে এটা। এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এ স্কয়ার, আর অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র বলতে বোঝায় অপর দুই বাহু এসি আর বিসি। তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র মানে এসি স্কয়ার আর বিসি স্কয়ার। আমি আগে পার্ট বুঝাই, তারপরে প্রমাণে যাচ্ছি। অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর ওই দুই বাহুর যে কোনো একটির উপর, ওই দুই বাহু বলতে আমি এখানে দুই বাহু এসি আর বিসি যে কোনো একটি, তার মানে বিসি নিলাম, এই যে কোনো একটি মানে বিসি, তার উপরে তার মানে বিসির উপরে বা বিসির বর্ধিত অংশের উপরে অপর বাহু হচ্ছে এসি, এর যে লম্ব অভিক্ষেপের আমি লম্বকে সাধারণত লম্ব অভিক্ষেপ আঁকা হয়। আমি লম্ব অভিক্ষেপটা একটু বুঝে তারপরে এখানে আবার আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সাধারণত অভিক্ষেপ শব্দের অর্থ ছায়া, আর লম্ব একে এটা লম্ব অভিক্ষেপ নির্ণয় করা হয়, এই জন্য এটাকে বলা হয় লম্ব অভিক্ষেপ। আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে একটা রেখা নিলাম, এ এক্স একটা রেখা নিলাম, এই রেখার উপরে একটা বিন্দু এ। এই বিন্দু থেকে যদি আমি একটি লম্ব আঁকি এপি, তাহলে এই এপি লম্বের পাদবিন্দু হচ্ছে পি। এপি লম্বের পাদবিন্দু হচ্ছে পি। তাহলে কোন লম্বের পাদবিন্দুকে ওই বিন্দুর অভিক্ষেপ বাসা আছে। এ বিন্দুর লম্ব আমি এখন এপি, তাহলে এপি হচ্ছে এই বিন্দুটার পাদবিন্দু, এই লম্বের পাদবিন্দুকে এই বিন্দুর লম্ব অভিক্ষেপ বলা হয়। আমি আবার বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন রেখার উপরের কোন বিন্দু থেকে ওই রেখার উপর যে লম্ব আঁকা হবে ওই লম্বের পাদবিন্দুকে বলা হবে ওই বিন্দুর লম্ব অভিক্ষেপ। অর্থাৎ এখানে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ হচ্ছে পি। লম্ব একে অভিক্ষেপ নির্ণয় করা হয়, আমি আগে বলছি, এজন্য একে বলা হয় লম্ব অভিক্ষেপ। অভিক্ষেপ শব্দের অর্থ আমরা বুঝি ছায়া। আমি বিন্দু লম্ব অভিক্ষেপ দেখলাম, মনে করে আরেকটা বিন্দু হচ্ছে, আরেকটা রেখা হচ্ছে এক্স ওয়াই। এখন এই এক্স ওয়াই থেকে মনে করো একটা রেখা আছে এবি একটা রেখা। আমি এই এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে, এর থেকে আমি এখানে একটা লম্ব আঁকলাম এন, এখান থেকে লম্ব আঁকলাম এন,
তাহলে আমি বলতে পারি যে এম লম্ব বিএন লম্ব, তাহলে এম এর পাদবিন্দু এম, এন এর পাদবিন্দু বিএন, বি বিন্দু লম্বের পাদবিন্দু হচ্ছে এম, তাহলে এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে এম এন, এবি রেখার লম্ব অভিক্ষেপ হচ্ছে এম এন। তাহলে আমরা বিন্দুর লম্ব অভিক্ষেপ দেখলাম, রেখার লম্ব অভিক্ষেপ দেখলাম। আরেকটা দেখবো, আমি যদি আরেকটা রেখা নিই এক্স ওয়াই, যদি বলি এই যে বিন্দুটা এর উপরে আছে এ, তাহলে এ বিন্দুর লম্ব অভিক্ষেপ এখানে এই হবে, কারণ এখানে এই বিন্দুটার উপরে আছে। আমি যদি এরকমটা এখানে বি, এখানে যদি এ বি, তাহলে আমি এক্স ওয়াই এর উপরে এ বি রেখার লম্ব অভিক্ষেপ হবে, এই রেখাটা লম্ব অভিক্ষেপ হবে, এটা তো এর উপরেই আছে, তো এইটাই পাদবিন্দু। আর বি বিন্দু থেকে লম্ব আঁকলাম আছে বিপি, লম্ব আঁকলাম, তাহলে বি বিন্দুর পাদবিন্দু, লম্বের পাদবিন্দু হচ্ছে পি, তাহলে এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে এখানে এপি, এবি রেখার লম্ব অভিক্ষেপ হবে এপি। তাহলে আমরা লম্ব অভিক্ষেপ জানলাম যে কোনো বিন্দু বা কোনো রেখা, কোনো বিন্দু থেকে কোনো রেখার উপর লম্ব আঁকলে লম্বের পাদবিন্দুটা হচ্ছে ওই বিন্দুর অভিক্ষেপ। যেহেতু লম্বে এঁকে এটা অভিক্ষেপ নির্ণয় করা হয়, এই জন্য বলা হয় লম্ব অভিক্ষেপ। তাহলে এখানে আমরা এখানে ছিলাম যে কোনো দুই বাহু বলতে এখানে বোঝাচ্ছে এসি আর বিসি, এসি, তাহলে বিসির উপরে, বিসির বর্ধিত অংশের উপরে এই এসি বাহুর লম্ব হচ্ছে অভিক্ষেপ হচ্ছে। এখানে আমি যদি এর থেকে লম্ব আঁকি, বিসির বর্ধিত অংশের উপর যদি এবি লম্ব আঁকি, তাহলে এসির একটা লম্ব অভিক্ষেপ হবে সিডি, এটা হচ্ছে লম্ব অভিক্ষেপ। আমাদের কি এবার আমরা ডিটেইলসে আনবো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহু। এখানে এবিসি ত্রিভুজের সি কোণ স্থূলকোণ, এর বিপরীত বাহু হচ্ছে এবি, এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে। অপর দুই বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে তোমার এসি স্কয়ার আর বিসি স্কয়ার। আর হবে ওই দুই বাহু যে কোনো একটি, এখানে দুই বাহু মানে যে কোনো একটি হচ্ছে বিসি, দুই বাহু যে কোনো একটি বিসি, এবং তার উপর অর্থাৎ বিসির বর্ধিত অংশের উপরে অপর বাহু, অর্থাৎ অপর বাহু হচ্ছে এসি, এর লম্ব হচ্ছে সিডি। এর যে এই বিসি আর সিডি নিয়ে যে আয়তক্ষেত্র হবে, অর্থাৎ বিসি ইনটু সিডি, আয়তক্ষেত্রের যে ক্ষেত্রফল, অর্থাৎ বিসি এবং সিডি নিয়ে যে আয়তক্ষেত্র, তার ক্ষেত্রফল হচ্ছে বিসি ইনটু সিডি, এর সমষ্টি দ্বিগুণের সমান, সমষ্টি দ্বিগুণের সমান। তাহলে আমরা কি দেখলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে কোনো স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, এখানে স্থূলকোণের বিপরীত বাহু হচ্ছে এবি, তাহলে এবির উপর অঙ্কিত বর্গক্ষেত্র হবে। অপর দুই বাহু হচ্ছে এসি আর বিসি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবং ওই দুই বাহু যে কোনো একটি মানে এখানে বিসি, তার উপর তার বর্ধিত অংশের উপরে এসি এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি, তাহলে বিসি ইনটু সিডি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার দ্বিগুণের সমষ্টির সমান। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা এখন প্রমাণ দেখব। পরে আসতেছি স্যার। তবে আমরা লিখতে পারি, মনে করি এবিসি ত্রিভুজের বিসি এ কোণ হচ্ছে স্থূলকোণ, বিসি এ কোণের স্থূলকোণের বিপরীত বাহু এবি এবং অপর দুই বাহু বিসি ও এসি। এখন বিসির উপরে, বিসির বর্ধিত অংশের উপরে বর্ধিত অংশের উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। প্রমাণ করতে হবে যে স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র, অর্থাৎ বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহু এবি, তাহলে এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এবি স্কয়ার। অপর দুই বাহু হচ্ছে এসি এবং বিসি, এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। ওই দুই বাহু যখন এক্সটির উপর
অপরটি লম্ব বৃত্তের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান। তো এটা আমরা প্রমাণ করব, অর্থাৎ ab স্কয়ার সমান সমান ac স্কয়ার প্লাস bc স্কয়ার প্লাস 2bc ইনটু cd, এটা প্রমাণ করব। তাহলে প্রমাণ ACD যেটা আমরা লম্বা আঁকছি, তাহলে ACD হচ্ছে ACD ত্রিভুজে SBC কোণ হচ্ছে এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে ACD ত্রিভুজের সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ AC, তাহলে AC স্কয়ার সমান সমান AD স্কয়ার প্লাস CD স্কয়ার। আবার ABD ত্রিভুজে আমি যদি ABD ত্রিভুজ নেই, এখানেও ডি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ ADB কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। তাহলে আমি যদি ABD ত্রিভুজ নিই, ডি কোণ যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে AB হচ্ছে অতিভুজ, তাহলে AB এর স্কয়ার সমান সমান হবে AD স্কয়ার প্লাস BD স্কয়ার। BD অর্থাৎ BC প্লাস CD, তাহলে BC প্লাস CD তার হোল স্কয়ার। BD অর্থাৎ BC প্লাস CD, BD সমান আমরা লিখতে পারি BC প্লাস CD। এখন BC প্লাস CD হোল স্কয়ার, A প্লাস B হোল স্কয়ার সূত্র যদি আমরা লিখি, তাহলে AD স্কয়ারের পাশে থাক BC স্কয়ার প্লাস CD স্কয়ার, তাহলে A স্কয়ার প্লাস B স্কয়ার প্লাস 2AB, A মানে এখানে BC ইনটু CD। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা AD স্কয়ার প্লাস CD স্কয়ার পাশাপাশি লিখলাম, আর বাকিটা পার্ট 2bc ইনটু cd। AD স্কয়ার প্লাস CD স্কয়ারের পরিবর্তে আমরা AC স্কয়ার জানি, তাহলে এটা AC স্কয়ার প্লাস BC স্কয়ার প্লাস 2bc ইনটু cd। তাহলে আমাদের যেটা আমাদের কাছে চেঞ্জ ছিল যে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে AD স্কয়ার, অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র AC আর BC স্কয়ার, আর ওই দুই বাহু যে কোনো একটি এবং তার উপর অপরটি লম্ব বৃত্তের অন্তর্গত আয়তক্ষেত্রে দ্বিগুণের সমষ্টি সমান, তাহলে এটা আমরা প্রমাণ করলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বইয়ে এটা আছে, তোমরা একটা বাসায় দেখবা, এবং সংজ্ঞা যেগুলো আমি স্থূলকোণ লম্ব বৃত্তের এগুলো আলোচনা করছি, এগুলো তোমরা একটু দেখবা। এই বলে আমি আজকের মতো ক্লাস শেষ করছি। সকলে সুস্থ থাকো এবং বাসায় থেকে লেখাপড়া করো, এই কামনা করে শেষ করছি।